রেমেডিটা হচ্ছে আর্নিকা ভার্স আর্সেনিকাম এলবাম, অর্থাৎ আর্নিকার সাথে কিভাবে আর্সেনিকাম এলবাম তুলনা করা হয়। মূলত আমি আর্নিকাটাই খুব সুন্দর করে পড়াবো, যেহেতু আজকে আর্সেনিকাম এলবাম আমি অলরেডি একদিন পড়িয়ে ফেলেছি। বাট শুধুমাত্র চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যে কিভাবে আমরা দুইটা রেমেডিকে আলাদা করতে পারি এবং কি কি কাজে ব্যবহৃত হয়, এটুকু জানার জন্য আমি দুইটাকে বিপরীত ভাবে প্রকাশ করব, অর্থাৎ পার্থক্য তুলে ধরবো দুইটা রেমেডির। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আপনারা যদি সাথে থাকেন আপনার আজকের প্রেজেন্টেশনটা ভালো লাগবে। আর যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসেন, নোট করে রাখবেন, ক্লাসের শেষে আমাকে বলবেন, আমি আমি চেষ্টা করব আপনাদের সঠিকভাবে অ্যান্সারের জবাব দিতে। ওকে ফাইন। আর্নিকা, প্রথমটাই আমি একটু মাইন্ডটাকে টাচ করলাম। হ্যাঁ, আর্নিকা রেমেডিটা মাইন্ড টাচ করলাম, একটু খেয়াল করি আমরা। আর্নিকা হচ্ছে ফেয়ার, ভয়। আর্নিকার ভয়টা কিসে হবে, কিভাবে হবে, একটু খেয়াল করি আমরা। দেখেন, আর্নিকার যে রুগীরা তারা ভয় পায় তারা ডিজিজ, তাদের হার্ট ডিজিজের ক্ষেত্রে, বিশেষ করে রাতে এবং কার্ডিয়াক পেইনের ক্ষেত্রে। আর্নিকা রুগীদের তারা রাতে বুকের ভিতরে চাপ দিয়ে বলবে যে ওফ, আমার হার্টে প্রচন্ড পেইন শুরু হয়ে গেছে, কার্ডিয়াক পেইন। হ্যাঁ, এটা এবং তার তখনই মনে হবে যে আমি বোধহয় মরে গেলাম, আমি মনে হয় আর বাঁচবো না। এরকম একটা টেন্ডেন্সি আর্নিকার পেশেন্টদের মধ্যে থাকবে। হ্যাঁ, আমরা যখন একটা রুগী দেখবো তখন তো অবশ্যই অবশ্যই তার সবকিছুকে আমরা একত্র করে দেখবো। আমি ফার্স্টে মাইন্ড টাচ করেছি, এর একটা কারণ আছে। আমার ডিটেলস, আমার প্রেজেন্টেশনটা শেষ করি, তারপর আপনারা বুঝতে পারবেন যে কেন আমি মাইন্ডটাকে টাচ করেছি। এদিকে দেখেন, আর্সেনিকা মেলবাম, তার ডেট কি, তার হচ্ছে ক্যান্সার, তারও হার্ট ডিজিজ আছে, মাল্টিপল স্ক্লেরোসিস এটাও আছে, বাট সে ক্যান্সারে খুব বেশি পরিমাণে ডিপ্রেশন থাকবে, মানে ফেয়ার থাকবে। এখানে দেখেন ক্যান্সারটাকে কিন্তু আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি, তার মানে এটা হচ্ছে ফার্স্ট গ্রেড। আপনি যদি ফেয়ার অফ ডেথ বা ফেয়ার অফ ক্যান্সার ডিজিজ দিয়ে যদি আপনি রেপোর্টে সার্চ করেন, তাহলে দেখবেন আর্সেনিকাম এলবাম খুব বড় করে দেওয়া আছে, মানে ফার্স্ট গ্রেড রেমেডি দেওয়া আছে আর্সেনিকাম এলবাম। তাহলে এখানে দেখেন আর্নিকা পাচ্ছে তার কার্ডিয়াক পেইন, মানে এবং রাতে হার্ট ডিজিজ সে ভয় পাচ্ছে, আবার এদিকে সে ভয় পাচ্ছে তার ক্যান্সার। হার্ট ডিজিজও আছে, বাট ক্যান্সারটা এখানে খুব বেশি মানে প্রাধান্য আর কি। হ্যাঁ, ক্যান্সারটাতে সে খুব বেশি। এক মিনিট, আচ্ছা, মোবাইল সাইলেন্ট করো। হ্যাঁ, ক্যান্সারটাতে। এখন দেখেন ফিক্সড আইডিয়া, একটু খেয়াল করেন, এই ফিক্সড আইডিয়া কিন্তু আর্নিকার পেশেন্টদের মধ্যেও আছে, আর্সেনিকাম এলবামের পেশেন্টের মধ্যেও আছে। এখন আমি কিভাবে আর্নিকার ফিক্সড আইডিয়া এবং আর্সেনিকাম এলবামের ফিক্সড আইডিয়ার ভিতরে আলাদা করব, একটু আমরা ভাবি, কাইন্ডলি একটু চিন্তা করি। আমি আবারও আমার ডিয়ার অডিয়েন্স এবং যারা প্রিয় স্টুডেন্ট বা ডাক্তাররা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো, প্লিজ আমার প্রেজেন্টেশনটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কিন্তু আপনারা আর্নিকা এবং এই আর্সেনিকাম এলবামের মধ্যে দেখলে আপনার রুগীরা সহজে চিনে ফেলতে পারবেন যে কোনটা আর্নিকা রোগী, কোনটা আর্সেনিকাম এলবামের রোগী। একটু খেয়াল করেন ফিক্সড আইডিয়া সেটা কি। আর্নিকা রোগীরা যখন কোনো অসুস্থ ফিল করবে তখন তারা বলবে সেন্ডস দ্য ডক্টরস অ্যাওয়ে, অর্থাৎ আমার ডাক্তারের এখন আর কোনো দরকার নেই, তুমি তাকে ফেরত যেতে বলো। তার মানে কি, ওরা আশাহত। হ্যাঁ, ওরা কিন্তু আশাহত, তার মানে ওদের ভিতরে কোনো প্রকার আশা থাকবে না। অপরদিকে আর্সেনিকাম এলবামের রোগীরা তারা বলবে যে অমুক কোথায়, তমুক কোথায়, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, অমুক ডাক্তারটা ভালো না গো, তমুক ডাক্তারের নামটা শুনেছি ভালো, ওই ডাক্তারটাকে নিয়ে, আমার এই এমবিবিএস ডাক্তার হবে না, আমাকে বড় ডাক্তার নিয়ে আসই যে ভালো ডাক্তার পারে, আমার অমুক ডাক্তার হবে না, তমুক ডাক্তার নিয়ে। এই যে যে একটা তার ভিতরে যে একটা মানে টেন্ডেন্সি, হ্যাঁ, মানে সে বেটার কিছু চাচ্ছে, তার মানে সে এখনো আশাবাদী, সে বেঁচে থাকার জন্য এখনো আকুতি মিনতি করছে। কিন্তু আর্নিকা রোগীরা এটা করবে না। আর্নিকা রোগীরা বলবে যে না, আমি তো মরেই যাবো, আর ডাক্তার দিয়ে কি করবো, আমি মরে যাবো। আবার দেখেন এখন এটার মধ্যেও কিন্তু এটা আছে, আমি মরে যাবো, কিন্তু এখন এটা রোগীরা কি করবে,
তারা ডেট টাইম বলে দিবে যে না ডাক্তার দেখে কি করবেন, আমি মনে হয় খুব বড় জোর কালকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে পারি, সন্ধ্যার পরে আমার মনে হয় যমরাজ এসে আমাকে নিয়ে যাবে। দেখেন এই একই ফিক্সড আইডিয়ার ভিতরে কিন্তু আমরা বেশ কিছু রেমেডি কিন্তু আমরা এখানে খুঁজে ফেলতে পারি যে কোনটা আর্নিকা হবে, কোনটা আর্সেনিকা মেলাম হবে এবং কোনটা অ্যাকুনেট হবে। আরো রেমেডি আছে কিন্তু এই রেমেডিগুলি সাধারণত প্রধান। রেস্টলেস, আর্সেনিকা মেলবামের টিপ অফ দ্য আইস রেমেডি হচ্ছে রেস্টলেস, অর্থাৎ যেটাকে আমরা রেড লাইন জোন বলি, রেড লাইন সিমটম। অস্থিরতা, আর্সেনিকের রুমের মধ্যে প্রচুর অস্থিরতা। এই অস্থিরতা কেমন অস্থিরতা? সে একদম রুম থেকে রুমে যাচ্ছে, বেড থেকে বেডে যাচ্ছে, চেয়ার থেকে সোফায় বসতেছে, তার কোনোভাবেই তার অস্থিরতা তার কমছে না। সে বারবার আয়না দিয়ে মুখ দেখছে, সে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে, কিন্তু তার ভেতরে যে একটা অস্থিরতা কাজ করছে সেটা কিন্তু সে কোনোভাবেই রিকভার করতে পারছে না। আবার অপর দিকে আর্নিকার রেস্টলেসটা কি দেখেন, সে বেডে যাচ্ছে, হ্যাঁ সে বেডে যাচ্ছে এবং বিছানা এপাশ ওপাশ করছে, বিকজ he cannot find a comfort position, কারণ সে কমফোর্টেবল কোনো পজিশন সে খুঁজে পাচ্ছে না, যার কারণে সে বিছানায় বারবার অস্থিরতা হয়ে রেস্টলেস হয়ে যায়। এখন দেখেন প্রশ্ন, আপনি যখন পেশেন্টকে জিজ্ঞাসা করবেন আপনার ভিতরে কি অস্থিরতা আছে, রোগী বলবে হ্যাঁ আমার ভিতরে চরম অস্থিরতা, তখন আপনি যদি এই অস্থিরতা আছে এটা বলে যদি ধরে নেন আর্সেনিকা মেলবাম, আপনি সঠিক প্রেসক্রিপশন করতে পারলেন না। এখানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা আপনি যে অস্থিরতা আছে, যখন আপনার অস্থির লাগে তখন আপনি কি করেন? তখন রোগী বলবে যে ওফ আর বললেন না, আমি তো বিছানায় শুয়ে এপাশ আর ওপাশ করি, এপাশ আর ওপাশ করি, কোনোভাবেই আমার আমি শান্তি পাই না। আমার কাছে মনে হয় যদি একটু এভাবে শুইতাম হয়তো শান্তি পেতাম, একটু ওইভাবে শুইতাম শান্তি পেতাম, কিন্তু টেনশন আমাকে বারবার ঘিরে ধরে। ওকে, আর আর্সেনিক মেলামের রোগীরা কি বলবে যে আমি যখন টেনশন করি, আমি যখন রেস্টলেস অস্থির থাকি, তখন আমি এক রুম থেকে আরেক রুমে যাই, আমি বিছানায় একদমই যেতে পারি না, আমার ঘুম হয় না, আমার অস্থির লাগে, আমি সোফা থেকে চেয়ারে বসতেছি, রুম থেকে রুমে যাচ্ছি, এই রুম থেকে ওই রুমে যাচ্ছি, মানে আমি আমার মতো করে চলি, কিন্তু আমার কখনো চোখে ঘুম থাকবে না এবং আমি বিছানায় একটু শুইতে পারবো না। তাহলে দেখেন কি চমৎকার চমৎকার পার্থক্য। আমরা যদি বুঝতে পারি, আমরা যদি প্রত্যেকটা পার্থক্য যদি ধরতে পারি, তাহলে কিন্তু এক একটা রেমেডি থেকে একটা রেমেডি কিন্তু আলাদা আমরা করতে পারি। এর জন্য কি দরকার? অবশ্যই দুইটা রেমেডিকে আপনারা পার্থক্য করে বলবেন, দুইটা না, যখন একটা লক্ষণ পাবো এই রেস্টলেস কি কি রেমেডি আছে, রেস্টলেস আর্সেনিকা মেলবাম আছে, আর্নিকা আছে, ইগনেশিয়া আছে, তারপরে অরাম মেটালিকামের আছে অস্থিরতা, এই অস্থিরতাগুলো আমরা আলাদা করে ফেলি, দেখি কার অস্থিরতা কেমন, বাস আপনার চেনা হয়ে গেল। ফিক্সড আইডিয়া, কার ফিক্সড আইডিয়া কেমন, থুজার ফিক্সড আইডিয়া আছে, কার ফিক্সড আইডিয়া কেমন আমি চিনে ফেলি। ভয়, কার ভয় কেমন আমি আলাদা করে পড়ি। একটা বই নিয়ে কখনোই একটা টেবিলে বসবেন না, অন্তত 8-10টা ভালো রাইটারের বই টেবিলে নিয়ে বসবেন এবং যখন পড়বেন তখন প্রত্যেকটা বই থেকে আলাদা, যখন এবং কি একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন যে বিষয়টা লেখা থাকে তার পাশে কিন্তু ছোট্ট করে কোটেশন দেওয়া থাকে যে এটা, যেমন ধরেন যে কোনো একটা, যেমন এই যে রেস্টলেসনেস, হ্যাঁ আর্নিকা, এবং দেখবেন যে সাইডে লেখা আছে আর্সেনিকা মেলবাম, তার মানে বোঝাই যাচ্ছে যে রেস্টলেসনেস আর্সেনিকা মেলবামেও আছে। তাহলে আমি একটু দেখে নিই আর্সেনিকা মেলবামের রেস্টলেসটা কেমন। এভাবে কিন্তু ইনশাআল্লাহ খুব সহজেই আর একটা পার্থক্য থেকে আরেকটা পার্থক্য আলাদা করা যায়। আচ্ছা, এখন আসি পেইন। পেইন কার কেমন হবে? আর্নিকার পেইন কি হবে? লুইস সেন্সেশন মে ফিল অ্যাজ ইফ বিটেন, অর্থাৎ তার যে পেইনটা হবে সেটা নীল নীল রঙের এবং মনে হবে আমাকে কে যেন প্রচন্ড প্রহার করেছে, বিটেন মানে বাড়ি দিয়েছে, থেতলানো ব্যথা, বাড়ি দেওয়ার কারণে জায়গাটা লাল হয়ে গেছে। এবং আমরা কিন্তু একটা জিনিস জানি যে শুধু কি ব্যথায় আর্নিকা, আজকে আমি এটা প্রমাণ করব যে না, শুধুমাত্র ব্যথায় আর্নিকা না, ব্যথায় আর্নিকা এটা অবশ্যই কমন একটা রেমেডি, এটা আমাদের আর বলার প্রয়োজন পড়ে না। এবং আমার মনে হয় আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, এই একটা রেমেডি যারা হোমিওপ্যাথি না জানেন তারাও জানেন যে ব্যথার জন্য আর্নিকা খুব ভালো একটা রেমেডি। আপনি যে কোনো একজনকে জিজ্ঞাসা করেন যারা মোটামুটি একটু জানেন, তারা বলবে যে ব্যথা পেলেই ওকে এক গ্লাস আর্নিকা খাওয়াই দেন। এটা যে ব্যথার একটা রেমেডি এটা আমরা সবাই জানি, কিন্তু আমি আজকে শুধুমাত্র ব্যথা না, ব্যথা ছাড়া আর কি কি ক্ষেত্রে আর্নিকা কাজ করে সেটাও ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তারপর আছে দেখেন, পেন আর ইউজুয়ালি বার্নিং ইন নেচার অ্যান্ড ইয়েট বেটার ফ্রম হিট। দেখেন আর্নিকার পেইনটা হচ্ছে কি থেতলানো ব্যথা, ব্লোইশ সেন্সেশন, আর আর্সেনিকামের পেইনটা হচ্ছে জ্বালা পোড়া,
এবং সেটা কি সে গরমে দিলে সে বেটার ফিল করে। দেখেন এটা কিন্তু রেড লেন্স সিমটমের দুইটা না, একটা কি বললাম আমি অস্থিরতা, আর দ্বিতীয়টা হচ্ছে জ্বালা পোড়া, কিন্তু সেই জ্বালা পোড়াতে সে যদি গরম পানি দেয় তাহলে সে বেটার ফিল করে। এটা তো অদ্ভুত বিষয় না? জ্বালা পোড়া হলে সাধারণত আমরা কি করি, ঠান্ডা পানি লাগাই, কিন্তু এখানে আর্সেনিকে মেলবামের রোগীরা জ্বালা পোড়ায় গরম কিছু লাগাতে পারলে সে বেটার ফিল করে। তাহলে এটা হচ্ছে তাদের পেইনের সেন্সেশন। জ্বালা পোড়া কিন্তু একটা পেইন। আপনাকে বলতে পারেন যে ম্যাডাম জ্বালা পোড়া কি কোনো পেইনের মধ্যে পড়ে? হ্যাঁ, আপনি যখন রেপার্টরি করতে যাবেন তখন দেখবেন পেইন, বার্নিং পেইন। হ্যাঁ, আপনি কিন্তু শুধু যদি বার্নিং দিয়ে সেন্স দেন আপনি কিন্তু কখনোই রেপার্টরিটা খুঁজে পাবেন না। আপনাকে বার্নিং পেইন সেন্সেশনে যেতে হবে, হ্যাঁ, তা না হলে আপনি পাবেন না। এবার দেখেন অ্যাগ্রাভেশন। আর্নিকার অ্যাগ্রাভেশন কিছু হয় কোল্ড অ্যান্ড ডাম্প, হ্যাঁ, ড্যাম্প ওয়েদার, অর্থাৎ ঠান্ডা এবং ড্যাম্প ওয়েদারে আর্নিকার সকল লক্ষণ বৃদ্ধি পায়। অপরদিকে আর্সেনিকা মেলবামে শুধু ঠান্ডায় বৃদ্ধি পায়। এটা হচ্ছে তার অ্যাগ্রাভেশন। আর জেনারেল অ্যাগ্রাভেশনটা কি? এখন আপনি বলতে পারেন জেনারেল কি? জেনারেল মানে সবকিছুতেই তার অ্যাগ্রাভেশন। আর অ্যাগ্রাভেশনের যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ধরেন ব্যথায়, মনে করেন আপনার ব্যথা ঠেথা বাড়তেছে, তার ঠান্ডায় বাড়তেছে, ড্যাম্প ওয়েদারে বাড়তেছে আর্নিকার। আবার আর্সেনিকের হইতেছে তার শুধু ঠান্ডায় বাড়তেছে। আর জেনারেল অ্যাগ্রাভেশন হচ্ছে সর্বদৈহিক অ্যাগ্রাভেশন, মানে শুধু এখানে ব্যথা না, যে কোনো বিষয়। আপনি টেনশন করতেছেন, বই ভাব লাগতেছে, আপনার জ্বর বাইরে যাইতেছে, আপনি ক্ষুধামন্দা বেড়ে যাচ্ছে, আপনার মনটা খারাপ লাগতেছে, এটা হচ্ছে জেনারেল অ্যাগ্রাভেশন। তাহলে এটা তার বারে হইতেছে এক্সারশন, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় সে যদি টেনশন করে তাহলে আর্নিকা রোগীদের সকল ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে জেনারেল অ্যাগ্রাভেশন। আর অপর দিকে দেখেন আর্সেনিকা মেলবামের হচ্ছে মিডনাইট অর ফ্রম 12 AM to 1 AM 2, অর্থাৎ রাত 12টা থেকে 1টা 2টা এর মধ্যে হইতে আর্সেনিকা মেলবামের জেনারেল লক্ষণ। যে কোনো রোগী আপনার কাছে এসে বলুক যে আমার মাথা ব্যথা, জিজ্ঞেস করবেন কখন বাড়ে, সে বলবে মধ্যরাতে বাড়ে। কখন? এই 1টা 2টার দিকে, 12টা থেকে 2টার মধ্যে বাড়ে। আমার পেট ব্যথা 12টা থেকে 2টার মধ্যে বাড়ে, জ্বর 12টা থেকে 2টার মধ্যে বাড়ে। এবং শুধু রাত 12টা না, দুপুর 12টাও, দুপুর 12টা থেকে 2টা অথবা রাত 12টা থেকে 2টা, দুইটা টাইমের ভিতরে তার বাড়বে যে কোনো সময়। এখানে তাহলে বোঝা যাবে যে আমার যেহেতু দুপুর 12টা থেকে 2টা, তার মানে এখানে আমি আর্সেনিকা মেলবামকে চিন্তা করতে পারি। অ্যামেলিওরেশন মানে কমে কিসে? বাই কোল্ড। আর্নিকা মন্টেনা হচ্ছে তার ঠান্ডায় কমে, আর আর্সেনিক মেলবামের দেখেন হিটে কমে। মানে তার যত ব্যথা, জ্বালা পোড়া, উত্তাপ যাই দেন না কেন, সে বলবে যে আমার জ্বালা পোড়া আছে কিন্তু আমি গরম পানি দিলে আরাম বোধ করি। এই আর্সেনিকাম অ্যালবামটা কিন্তু সোরিয়াসিস রোগীদের জন্য খুব ভালো একটা রেমেডি। যদি সোরিয়াসিসের কোনো রোগী আপনাকে এসে বলে যে আমার সারা শরীর চুলকাচ্ছে, জ্বালা পোড়া করছে, কিন্তু আমি গরম পানি দিলে আরাম পাই, বাস আপনি তাকে আর্সেনিকাম অ্যালবাম আপনি তাকে একদম লো পটেন্সিতে দিলেন, দেখবেন যে তার আস্তে আস্তে তার সোরিয়াসিসটা অনেকটাই ভালো গতিতে যাবে। অফেন্সিভ, হ্যাঁ, কি সেটা হচ্ছে আর্নিকার হচ্ছে প্রুট্রিট, মানে একদম দুর্গন্ধযুক্ত। তার প্রত্যেকটা ডিসচার্জ, হ্যাঁ, খুব প্রুট্রিট, এবং বিশেষ করে সেটা হচ্ছে কি রোটেন এগ ওডোরস, মানে হচ্ছে পচা ডিমের মতো গন্ধ। আর্নিকা রোগীদের পায়খানা জিজ্ঞেস করবেন, বলবেন ও পচা ডিমের মতো গন্ধ, পচা ডিমের মতো গন্ধ, নাক দিয়ে যে শ্লেষ্মা পড়ে সেটা পচা ডিমের মতো গন্ধ, লিকুরিয়া পচা ডিমের মতো গন্ধ, মাসিক পচা ডিমের মতো গন্ধ আর্নিকা রোগীদের। আর অপর দিকে যারা আর্সেনিকা মেলবামের রোগী তাদেরও প্রুট্রিট, কিন্তু তাদেরটা অ্যাকুরেট এবং এক্সক্লোরেটিং ডিসচার্জ, মানে হচ্ছে তাদেরটা ঝাঁঝালো। আর্সেনিকা মেলবামের যদি একটা পেশেন্ট আসে, যদি আপনি তাকে বলেন যে আপনার সাদা স্রাবটা কেমন, সে বলবে আমার সাদা স্রাব যেখানে লাগে সেখানে জ্বলে চুলকায়, তার মানে কি এখানে অ্যাকুরেট। পেশেন্ট কিন্তু আপনাকে বলবে না যে আমার সাদা স্রাবটা অ্যাকুরেট, বাট আপনাকে বুঝে নিতে হবে যে অ্যাকুরেট মানে সে কি বোঝাতে চাচ্ছে। সে বোঝাতে চাচ্ছে যে তার সাদা স্রাবটা যেখানে লাগছে সেখানে জ্বলে যাচ্ছে, কিংবা নাক থেকে যে ডিসচার্জটা বের হচ্ছে যেখানে লাগতেছে সেখানে তা জ্বলে যাচ্ছে, কাঁচা হাজারটা ভাব। এবং কি এক্সক্লুডেটিং মানে কি টলটা উঠতেছে, দেখা যাচ্ছে যে সাদা স্রাবটা লাগছে, হয়তো বা কোনো কারণে শুকায় গেছে বা সে হয়তো পরিষ্কার করে নাই, ওখানে টলটা উঠতেছে। এবং ডিসচার্জ, যে স্কিনে যে পরিমাণের ইয়াটা থাকে, ডিসচার্জ থাকে, ঘা হইলো, একটা ব্রণ বের হইলো, একটা ফুরা হইলো, সেখান থেকে কোনো প্রকার ডিসচার্জ থাকলে সেই ডিসচার্জ থেকে টলটা উঠতেছে, এটা কিন্তু আর্সেনিকা মেলবামের মধ্যে থাকবে।
তাহলে আমরা কিন্তু ডিসচার্জ থেকেও কিন্তু ধরে নিতে পারবি যে কোনটা আর্সেনিকা মেলবাম এবং কোনটা আর্নিকা মন্টান। এইবার আসেন আসল কথায়, তখন তো দুইটাকে তুলনামূলকভাবে পড়াইলাম। আমার আজকের সাবজেক্টে কিন্তু হচ্ছে ব্যথাতে আর্নিকা, মানে আর্নিকা মন্টানা। এখন আমরা বলি, আমরা আর্নিকা বলতে শুধু জানি আমাদের ব্যথাতে আর্নিকা। আমি আজকে ধারণাটা আপনাদের ভাঙাই দিব যে শুধুমাত্র ব্যথাতে আর্নিকা না, আর্নিকা কিন্তু এছাড়াও আরো অনেক অনেক বিভিন্ন কাজে কিন্তু আর্নিকা মন্টানে ব্যবহার করা হয়। যেমন প্রথমেই বলি হেড, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। স্ট্রোকের রোগী কারো ফ্যামিলিতে একজন দুইজন নাই, খুব রেয়ার। আপনার জানার মতো আপনার ফ্যামিলিতে না হোক, আপনার বংশের ভিতরে বা আপনার আশেপাশে যারা আছে, স্ট্রোকের রোগী প্রতিনিয়তই বাড়ছে আমাদের মধ্যে। স্ট্রোক, এই স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য আর্নিকা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেমেডি স্ট্রোকের। সেটা কিভাবে দেখেন, স্ট্রোক উইথ রেড প্যাথোলিক। যদি স্ট্রোক করার পরে তার রেড কালার হয়ে যায়, অর্থাৎ তার মুখ লাল হয়ে যাচ্ছে। স্ট্রোক করলে তো সাধারণত আমরা বুঝতে পারি না যে পেশেন্ট স্ট্রোক করছে, কারণ এটা খুবই অল্প সময়ের মধ্যে ঘটে যাবে এবং তৎক্ষণাৎ আপনার ডিসিশন নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে রোগীর প্রেশার বেড়ে গেছে, তার প্রেশার বেড়ে গেছে, বা কোনো কারণে সে কোনো এক্সাইটেড হয়ে গেলে তার মুখ লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, একদম লাল টকটকা হয়ে যাচ্ছে, তার প্রেশারটা আপ ডাউন করছে। আপনার যদি সাথে সাথে তাকে আর্নিকা 200 একটা ডোজ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সে স্ট্রোক থেকে বাঁচে। এবং তার আগে কিন্তু আমি গেল ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম আরেকটা রেমেডির কথা স্ট্রোকের, সেটা হচ্ছে আপনার যে কি কার্বোভেজ, আর হচ্ছে কি বললাম আরেকটা, যে ঘেমে যাচ্ছে বারবার। আচ্ছা যাই হোক, এই দুইটা জিনিস যদি আপনারা মানে খেয়াল রাখেন যে স্ট্রোকের ক্ষেত্রে লাল হয়ে যাচ্ছে, তার স্ট্রোক করার হয়তো কোনো সম্ভাবনা আছে, তাহলে আপনি অবশ্যই তাকে এক ডোজ আর্নিকা দিবেন। এবং আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে, আমার যতগুলো স্ট্রোকের রোগী আছে, ফার্স্ট টাইম স্ট্রোক করার পরে যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে যে আমি কিছুদিন আগে স্ট্রোক করেছি, উনি হয়তো বা স্ট্রোকের জন্য আপনার কাছে আসবেন, আসবে অন্য কোনো কারণে, কিন্তু আপনি যখন তাকে প্রপার একটা হিস্ট্রি নিবেন, হিস্ট্রি নেওয়ার পরে যখন আপনি জানতে পারবেন যে তার পাস্টে স্ট্রোকের একটা মানে কাহিনী ছিল, ফার্স্ট টাইম স্ট্রোক করার 2 বছরের মধ্যে কিন্তু সেকেন্ড টাইম আরেকটা মাইনর স্ট্রোক কিন্তু হয়ে যায়। এবং এই স্ট্রোকটার কারণেই কিন্তু অনেক রোগীরা দেখা যাচ্ছে যে তারা মানে হয়ে যাচ্ছে আর কি বলবো, মানে প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, বা আল্লাহ মাফ করুক হয়তো বা তারা মানে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। এখন এই যে ফার্স্ট টাইম স্ট্রোক করে আপনার কাছে আসলো, আপনি কিন্তু ইচ্ছা করলেই তাকে সেকেন্ড টাইম স্ট্রোকটা থেকে আপনি তাকে বাঁচাতে পারেন। হাউ পসিবল, কিভাবে? সেটা হচ্ছে আপনি লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট আপনি অবশ্যই তাকে দিবেন, কিন্তু ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে আপনি তাকে আর্নিকা মন্টেরা 200 একটা ডোজ তাকে দিয়ে যাবেন। আপনি যদি ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে আর্নিকা মন্টেরা একটা ডোজ তাকে দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সে স্ট্রোক থেকে কিন্তু অনেকটাই মানে সেভ হবে। তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি রেমেডি। ব্লাড ট্রমা অর ফরেন বডি টু দ্য আই অর অরবিট, অর্থাৎ যদি কোনো ভোতা মানে অস্ত্র বা ভোতা কোনো কিছু দিয়ে সে যদি আঘাত পায়, একটা হচ্ছে শার্প অস্ত্র, একটা হচ্ছে ভোতা, যেটা হয়তো বা থেতলানো কোনো কিছু দিয়ে যদি সে ট্রমা আঘাত পায়, এবং সেটা যদি কোনো ফরেন বডিও যদি থাকে, চোখে বিশেষ করে অরবিট বা চোখে যদি দেখা গেছে যে আঘাত পেলো, বা ফরেন কোনো কিছু আটকে গেল, চোখের মধ্যে যেরকম আমরা কোটা বলি, যেটাকে আমরা বলি যে চোখে কোনো কিছু ফরেন বডি কোনো কিছু আটকে গেছে, চোখে আটকে গেছে, অস্বস্তির ভাব লাগে, হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। তাহলে দেখেন আর্নিকা আমাদের কত কত কাজ করে, হ্যাঁ, এটা আর্নিকার এগুলো কিন্তু খুব চমৎকার। আচ্ছা এবার আসি আমি নোজ। হেড কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক বলে ফেললাম। নোজে কি হবে আর্নিকা দেখেন, এপিস্টেক্সিস হোয়াইল ওয়াশিং ফেস, অর্থাৎ এপিস্টেক্সিস মানে কি? এপিস্টেক্সিস হচ্ছে নাক দিয়ে ব্লাড পড়া, এই রোগটাকে আমরা সাধারণত বলি এপিস্টেক্সিস। এবং এটা কখন হবে? যখন সে মুখ ধুবে, এবং বিশেষ করে সকালবেলা। এটা অনেক, বিশেষ করে এই রোগটা হয়, আমি আমার জানা মতে, আমি এত খুবই মানে ছোট একজন হোমিওপ্যাথিক, এবং আমার অভিজ্ঞতা খুব কম, তো যতটুকু কম অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যে কয়েকটা রোগী পেয়েছি তার ম্যাক্সিমাম আমি পেয়েছি যারা হুজুর, মানে যে ভয়েস মানে করে ভয়েস দেয়, মানে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে,
বা কথা বলে, একটু শার্প কথাবার্তা বলে, এই হুজুরদের সকালবেলা যখন তারা মুখ ধোয় তখন তারা কমপ্লেন করে যে আমার নাক দিয়ে ব্লাড আসে। কখন ব্লাড আসে? বিশেষ করে সারা রাত আমি ঘুমাই, যখন আমি সকালবেলা মুখ ধুইতে যাই তখন আমি দেখি আমার যে আমার নাক দিয়ে একটু ব্লাড আসতেছে। এটা আমার 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 অভিজ্ঞতা থেকে পাওয়া, অন্য অন্য ডাক্তাররা হয়তো অনেকভাবে পেতে পারে, হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো বলার নাই, বাট আমার অভিজ্ঞতা থেকে বলছি এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু এই আর্নিকা খুব ভালো কাজ করে। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম কেন? তার এই কেনর উত্তরটা হচ্ছে, যারা ওয়াজ মাহফিল করে বা ভয়েস দেয়, মানে যে বিভিন্ন জায়গায় মাইকিং এ যেমন মাইকম্যান বা ওয়াজ মাহফিল করে যারা, এরা তো অল টাইমে তো তাদের ভয়েসটা অনেক বেশি পরিচালিত হয়, এবং এতে করে কিন্তু দেখা যায় যে তাদের কণ্ঠের উপর একটা চাপ পড়ে এবং ব্রেনেও কিন্তু একটা চাপ পড়ে। এই চাপ পড়ার কারণে কিন্তু এই মানে যেটাকে আমি যে ব্লুইশ ব্যথা, থেতলানো ব্যথা ব্রেন, হ্যাঁ, একটা আঘাতগ্রস্ত হয়, এবং এই কারণে তার নাক দিয়ে ব্লাড আসে, যার কারণে এই আর্নিকা মন্টানা রেমেডিটা কিন্তু খুব চমৎকার কাজ করে। পেইন চমৎকার একটি বিষয়, এবং আমি এখানে উপরে দেখেন একটু দিয়ে দিচ্ছি হেয়ার, চুলের পেইন, খুবই সুন্দর একটা রেমেডি। আপনারা কোথাও পাবেন না খুঁজে কিছু কথা, যেটা আমি এখানে বলে দিচ্ছি, কারণ আমার এটা আসলে বিভিন্ন বই থেকে সাজানো। আজকে আমার এই প্রেজেন্টেশনটা আমি কি কি বই থেকে নিয়েছি আমি সেটাও দিব। পেইন চুলে, অনেক পেশেন্টেরা এসে আপনাকে বলবে যে ম্যাডাম আমি যদি চুল মানে চুল আশ্রাই তাহলে আমার মাথা ব্যথা করে, এবং শুধু তাই না, আমাকে যদি কেউ চুল ধরে টান দেয় আমার খুব মাথা ব্যথা করে। খুব চমৎকার একটা রেমেডি আর্নিকা, যদি আপনি দিতে পারেন তাহলে রোগী বুঝতে পারবে যে হ্যাঁ আপনি তাকে কিছু একটা দিয়েছেন। মাথার ব্যথা না, কিন্তু এটা কিন্তু মাথা ব্যথা না, এটা হচ্ছে চুলের ক্ষেত্রে। অনেক রোগীরা বলবে যে আমার চুলে ব্যথা লাগে, আমি একটু টান দিলে ব্যথা লাগে, কিংবা দেখা যাচ্ছে যে একটু 8, 9, 10 বছর অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে যারা হয়তো বা তাদের স্বাস্থ্যের প্রতি সচেতন না, তাদের চুলে ওরকম ভাবে তেল দেয় না বা পরিষ্কার করে না, তাদের ক্ষেত্রে দেখা যায় উকুন হয় চুলে। তখন ওর বাবা মা এসে বলবে যে দেখেন কি করি, আমার মেয়েকে তো আমি বিলি কাটতে পারি না, কারণ ও চুল ধরতে দেয় না, ওর বলে চুল ধরলে বলে মাথা ব্যথা করে। এবং অনেকক্ষণ ঝুঁটি গেঁথে রাখলে এরকম কমপ্লেন করবে, স্কুলে যায় দুটোকে ঝুঁটি গেঁথে দেয় বা বেনি গেঁথে দেয়, বাসায় এসে খোলার পরে বলে যে আম্মু আমার খুব মাথা ব্যথা করতেছে, খুব পেইন হচ্ছে, আমার চুল ধরে টানলে আমার খুব ব্যথা লাগে। তারকে কি আপনি জাস্ট একটু আর্নিকা দিয়ে দেখবেন যে কত ভালো চমৎকার কত রেজাল্ট পান এই আর্নিকাতে। টোথ টিথ মানে দাঁতের জন্য দেখেন আর্নিকা কত ভালো একটা রেমেডি। যে কোনো ডেন্টালের কাছে যদি আপনি কখনো কোনো বাচ্চাদের যদি দাঁত ঠেলে নিয়ে আসেন, আনার সাথে সাথে এক ডোজ আর্নিকা দিয়ে দিবেন। এবং আমি আমার মেয়ের বেলা তো তাই করেছি, যতগুলি ডেন্টিস্টের কাছে, কারণ ও দেখা যায় যে আমি একটু আসলে অবহেলা করার কারণে ওর দাঁতে ক্যারিজ হয়ে গিয়েছিল, ফিডার খেয়েছিল 3 বছর থেকে 5 বছর পর্যন্ত, যার কারণে ফিডার খাওয়ার কারণে ও দেখা গেছে যুক্তের দাঁত গুলাতে অনেকগুলি লেগে লেগে গেছে, মানে আমি হাত তুলতে পারিনি। তো ডেন্টিস্টের কাছে তুলেছি, তোলার পরে জাস্ট আর্নিকা 200 একটা ডোজ দিয়ে দিয়েছি, বাস, কোনো কিচ্ছু লাগে না। একদম চমৎকার একটা রেমেডি দাঁতের ব্যথায়। শুধু তাই না, দাঁত ব্যথা করতেছে, দাঁত থেকে ব্লিডিং হচ্ছে, কোনো কারণ নাই, দাঁতে ব্যথা, দাঁত থেকে ব্লিডিং, আপনি আর্নিক একটা ডোজ থেকে দিয়ে দিতে পারবেন, দেখবেন যে কত সহজে দাঁত ব্যথাটা কমে যায়। বাইট কামড়ানোর ক্ষেত্রে, যে কোনো কামড়ানোর ক্ষেত্রে ফুলে যাবে, নীল হয়ে যাবে সেই কামড়ানোর জায়গাটা, কারণ আমাদের আর্নিকা মন্টানার কিন্তু আমরা ব্লুইস্ট নীল রং কিন্তু আমরা বলেছি, হ্যাঁ। কামড়ানোর ক্ষেত্রে কিন্তু রেমেডি আলাদা আছে, কিন্তু কামড়ানোর পরে যদি তার কোনো প্রকারের প্যাথোলজি সৃষ্টি হয় কিংবা সেই জায়গাটা নীল হয়ে যায় বা ক্ষত হয় বা অন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে, তাহলে কিন্তু এক ডোজ আর্নিকা খুব ভালো রেমেডি। ওকে ফাইন, এবার আমি আসি সার্জারি, অর্থাৎ যারা সার্জারি যাচ্ছেন, সার্জারি থেকে বের হয়ে আসার পরে এক ডোজ আর্নিকা চমৎকার, মানে অ্যান্টিবায়োটিকও লাগবে না, অ্যান্টিবায়োটিকের থেকে সুন্দর কাজ করবে আপনি একদম আর্নিকা। শুধু তাই না, আর্নিকা রেমেডিটা এমন একটা রেমেডি, আপনি যদি বুঝতে পারেন যে আপনার কোনো পেশেন্ট বা আপনার নিজের বা আপনার আত্মীয় স্বজন যাই হোক না কেন, হোয়াট এভার, তারা হয়তো বা কোনো মানে একটা নির্দিষ্ট তারিখে মানে বলে দিল যে আপনার আজকে 2টায় আপনার সার্জারি, এটা তো সাধারণত ওখান থেকে বলাই থাকে যে আর 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে বা কাল পরশু একটা তারিখ দিয়ে দেয় যে এই টাইমে আপনার সার্জারি হবে।
জাস্ট সার্জারি শুরু হওয়ার 2 ঘন্টা আগে যদি আপনি তাকে এক ডোজ আর্নিকা খাওয়াই দিতে পারেন, তাহলে কিন্তু মানে এখানে কিন্তু তার মানে পেইনটা অনেকটাই কম থাকবে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে ধরনের রোগীরা এই সার্জারি করতে ভয় পায়, যে না আমি সার্জারিতে যাব না, আমার খুব ভয় হয়, খুব ব্যথা হয়, তাদেরকে আপনি অ্যাকোনাইট একটা ডোজ দিবেন। অ্যাকোনাইট কিন্তু তাদের জন্য খুব ভালো একটা রেমেডি, যারা ভয় পায়। এই ভয়টা তাদের কাটায় উঠবে এবং ভয় থেকে যেন তার কোনো ধরনের ক্ষতি না হয়। দেখা যায় যে অনেক সময় আছে যে অনেক মহিলাদের ভয় চোটে মিনিস্ট্রেশন হয়ে যায়, সার্জারি যাব। এবং আমি নিজে দেখেছি, আমার আমার আত্মীয় এরকম হয়েছে যে তাকে সার্জারিতে নিয়ে যাবে, বেডে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার 2 ঘন্টা আগে তার পিরিয়ড হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সে প্রচন্ড ভয় পাচ্ছে, সে সার্জারিতে যাবে না। হ্যাঁ, তার ভয় পাচ্ছে। এই ভয়ের ক্ষেত্রে যদি আমরা আমরা তাকে একটা ডোজ অ্যাকোনাইট দিয়ে দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু খুব চমৎকার কাজ করে। এবং সার্জারির পরেও, সার্জারি করে আসছে, উনি বেডে আছে, যদি যদি সম্ভব হয়, শব্দ করো না, যদি সম্ভব হয় তাহলে কিন্তু এই একটা আর্নিকা ডোজ দিয়ে দিতে পারলে কিন্তু খুব দ্রুত সেই ব্যথা থেকে রিকভার হওয়া যায়। আচ্ছা, এইবার আসি হার্ট। আমি কিন্তু হেড পড়িয়েছি, হেডের ক্ষেত্রে কত ভালো একটা রেমেডি হচ্ছে আর্নিকা। এবার আমি আসি হার্ট। তাহলে দেখেন আমাদের কত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিন্তু আমাদের আর্নিকা বাঁচায় দেয়। একটা হচ্ছে হেড, এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে দাঁত, এটা হচ্ছে নাক, সবকিছুই কিন্তু আমরা আর্নিকা রেমেডিতে আছে। আমি কিন্তু একবারও ব্যথার জন্য আর্নিকা এটি কিন্তু আমি পড়াইনি, যে কোথায় ব্যথা পেলে কখন ব্যথা পেলে আপনার আর্নিকা ব্যবহার করেন। এটা আমরা সবাই জানি, যে কোনো জায়গায় ব্যথা পেলে প্রথমে আর্নিকা। কিন্তু যে কোনো জায়গায় না, পায়ে নখে ব্যথা পেলে আবার অন্য রেমেডি, চোখে ব্যথা পেলে অন্য রেমেডি। তবে যাই হোক বেশিরভাগ জায়গাতেই আর্নিকাটা ব্যথার ক্ষেত্রে খুব ভালো একটা রেমেডি। কারণ এবার আমি আসি হার্ট। হার্টে কি ডিজেনারেটিভ হার্ট ডিজিজ, হ্যাঁ, যদি কারো হার্ট ডিজিজ থাকে, হার্ট ডিজিজ মানে তার ঘন ঘন হার্ট অ্যাটাক করছে। একটা আছে ব্রেন স্ট্রোক, ওটা তো আমি বলেই দিলাম যে ব্রেন স্ট্রোক, কিন্তু এটা হচ্ছে তার হার্ট অ্যাটাক হচ্ছে, ঘন ঘন হার্ট অ্যাটাক হচ্ছে, বা দেখা যাচ্ছে যে তার ক্লোটেড হয়ে আছে। আপনি যখন একটা রিপোর্ট নিয়ে আসলো আপনার কাছে কোনো হার্ট অ্যাটাকের রুগী বা স্ট্রোকের রুগী, দেখা গেল যে সেখানে ক্লোটেড লেখা আছে ব্রেনে। ক্লোটেড মানে কি, রক্তটা জমাট বেঁধে আছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাড্রোস আর্নিকা দিতে হবে। আর যদি দেখা যায় যে যেখানে সেখান থেকে এখন পর্যন্ত ব্লিডিং হচ্ছে, হার্ট থেকে এখনো ব্লিডিং হচ্ছে, এবং মাথার মানে ইয়ে থেকে আপনার ব্রেন থেকে, হ্যাঁ, এখনো ব্লিডিং হচ্ছে, তাহলে ফসফরাস। এই দুটো জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এর জন্য আপনার প্যাথোলজি এবং সাথে আপনার রিপোর্ট বোঝার ক্ষমতাটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটা রিপোর্ট দেখলেন, আমরা প্রায় এখন সবাই বলি যে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সো আমি ডিজিজ জেনে কি করবো, আমি তো রোগীকে ওভারঅল ট্রিটমেন্ট করতেছি। ওকে ফাইন, এটা অবশ্যই একটা থিওরি যে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, কিন্তু শুধুই কি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ? আমি যদি এর আঙ্গিকে আরো কিছু কথা তুলে ধরি, আচ্ছা ঠিক আছে, আপনি এই যে প্যাথোলজিটা আপনি বুঝলেন না, হ্যাঁ, যে তাকে আপনি আসলো, দেখা গেল যে তার এখন পর্যন্ত তার ব্রেন থেকে তার মানে ব্লাড বের হচ্ছে, সাপ্লাই পাচ্ছে না। তো সেক্ষেত্রে কি আপনি এখনো তার পুরা সিমটম নিয়ে বসে থাকবেন, নাকি তাকে এক ডোজ একটা রেমেডি দিয়ে তার ব্লাডটাকে আগে আপনি প্রতিহত করবেন? এই যে নাক এপিস্ট্যাক্সিস, আপনি পুরা সিমটম নেবেন, নাকি আগে নাক থেকে তার এপিস্ট্যাক্সিস হচ্ছে সেটাকে আপনি প্রতিরোধ করবেন? অবশ্যই আমরা তার ওভারঅল সিমটম দেখবো, বাট তাৎক্ষণিক একটা রোগীকে আপনি বাঁচানোর জন্য কিন্তু আপনাকে প্যাথোলজি জানতে হবে, এবং কোন ওষুধটা কোথায় কাজ করে এটা কিন্তু আপনাকে জানতে হবে। যে টার্নিকার কাজ কি, একটা ফসফরাসের কাজ কি, পাসিটিভার কাজ কি, সিপিআর কাজ কি। এখন একটা ফিমেল জেনেটেলিয়ার একটা প্রবলেম নিয়ে আপনার কাছে রোগী আসলো, দেখা গেল তার ওভারিয়ান সিস্ট বা ওভারিতে টিউমার, হোয়াট এভার, যেটাই হোক, একটা পেশেন্ট নিয়ে আসলো। আপনি দেখা গেল যে না, আমি এখানে আমি আমি সিপিয়া ভাবলাম না, পাস্টিলা ভাবলাম না, বা আর অন্য কিছু যাতে যাতে ফিমেল রেমেডির ভিতরে গুলি থাকে, যেমন সিকেলিকর, সেভেন, এগুলো কিছুই ভাবলাম না। আমি কি ভাবলাম? আমি ভাবলাম একদম আনকমন একটা রেমেডি, যেমন আমি কি বলি, যেমন ইথুজা। ইথুজা দিলাম আমি, আমার কি কাজ হবে? ইথুজা তো মহিলাদের ফিমেল জেনেটারের উপরে কাজ করে না। ফিমেল জেনেটারের যে রেমেডি গুলো কাজ করে, আমার সেই রেমেডি গুলো নিয়ে ভাবতে হবে, তার ভিতরে তার লক্ষণগুলো কোনটা প্রকাশ পায় সেটা আমাকে ভাবতে হবে। তবে হ্যাঁ, আমি ইথিজাও দিতে পারবো যদি আমি ওরকম বিশেষ কোনো সিমটম পাই, যেটা একটা সিমটম 10টা সিমটমের থেকে বেশি ক্যারি করে, সেই ক্ষেত্রে আমি হয়তো নিয়ে রিস্ক দিতে পারি। কিন্তু যেখানে আমি জানতেছি যে এই মেডিসিনটা আমার এই অর্গের উপরে প্রুফ করা, প্রুভিং, তাহলে আমি সেটা না দিয়ে আমি কেন আমি অন্য রেমেডি থাকে দিতে যাবো?
তাহলে এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে হার্ট ডিজিজের ক্ষেত্রে ডিজেনারেটিভ হার্ট ডিজিজ। এবং দেখেন আমি কিন্তু এটা রজার মরিসন এবং এম.এল. টাইলরের এলেন স্কিনোট বই থেকে নিয়েছি। এবং আরেকটা বই আমার কাছে আছে, হেনরি মিল্টন ইউটেরাইন থেরাপিউটিক্স। এটা আস্তে আস্তে যখন আপনারা আরো একটু আপারে যাবেন, বেশি দিন ক্লাস করবেন, তখন বুঝতে পারবেন যে বইগুলো কতটা ভালো। এইবার আসেন আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস আর্নিকার জন্য চমৎকার একটা রেমেডি। কি কি আর্থ্রাইটিস? যদি তার কোথাও শোর মানে ক্ষত যাওয়া পেন্ট এবং বিশেষ করে জয়েন্টে, হ্যাঁ জয়েন্টে ব্যথা, এবং সেটা যদি তার মানে ডাম্প এবং কোল্ড ওয়েদারে বাড়ে, কারণ আমরা জানি আর্নিকার ভিত্তিটা হচ্ছে ডাম্প এবং কোল্ড ওয়েদার। যদি কোনো আর্থ্রাইটিস পেশেন্ট আপনাকে এসে বলে যে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং ক্ষত হয়ে গেছে, এবং সেটা আমার শীতকালে মানে ডাম্প ওয়েদার, শীতকাল না সরি, ডাম্প এবং কোল্ড ঠান্ডায় বাড়ে। ঠান্ডা এক জিনিস আর শীতকালে এক জিনিস, প্লিজ একটু খেয়াল করেন। আপনার ঠান্ডায় কি মানে কি, আপনি ঠান্ডা ছেক দিচ্ছেন, ঠান্ডা বাতাস লাগতেছে কোনো কারণে, এই কারণে আপনার করতেছে। আর শীতকাল মানে পুরা কালটাই শীত, হ্যাঁ মানে এটা শীতকালই, মানে 3 মাস শীতকালে আমার ব্যথা বাড়ে, শীতকাল নাই আবার আমার ব্যথা কমলো, এটা এক জিনিস, এটা শীতকাল। আর কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, আমি গোসল করতেছি আমার ব্যথাটা বাইরে গেল, আমি ঠান্ডা পানি দিছি ব্যথাটা বাইরে গেল, আমি একটু আইসক্রিম খাইছি ঠান্ডা ব্যথাটা বাইরে গেল, এটা হচ্ছে কোল্ড, নট কোল্ড ওয়েদার। কোল্ড মানে ঠান্ডায় বাড়ে। তাহলে এই ঠান্ডায় বাড়ে। এবং ডাম্প ওয়েদার, ডাম্প ওয়েদার গুলা কি স্বেচ্ছাচিত্র ওয়েদার, মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে না, বা রোদ উঠবে রোদ উঠবে, রোদ উঠছে না, একটু কেমন জানি একটু ড্যাম ড্যাম আবহাওয়া, এই ধরনের ক্ষেত্রে রোগীদের রূপ লক্ষণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই আর্থ্রাইটিসটা কিন্তু এটার জন্য খুবই ভালো একটা রেমেডি। এবং স্পাইনে, হ্যাঁ যাদের সমস্যা অ্যাকুয়েড স্পাইন, স্পাইন তো আমরা বুঝি, স্পাইন যদি ফ্র্যাকচার হয়ে যায়, অনেক সময় স্পাইনারে হয়তো কোনো কারণে একটু ব্যথা পাচ্ছেন বা ফ্র্যাকচার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এবং শুধু আর্নিকা না, এখানে কিন্তু আমরা রাস্টক্স, ব্রায়োনিয়া, রুথা, সিমফাইটম এগুলো কিন্তু আমরা ব্যবহার করে দেখতে পারি, কিন্তু সাথে আর্নিকাও আছে। কিন্তু আমি আর্নিকাটা কখন দিব? যখন দেখবো যে তার সেই স্পাইনের জায়গাটা ব্লোইস্ট হয়ে গেছে, মানে নীল নীল কালার হয়ে গেছে, সে স্পাইনে ব্যথা পাচ্ছে কিন্তু বা কোনো কারণে সে স্পাইনে আঘাত পাইছে, কেউ হয়তো তাকে একটু বাড়ি দিয়েছে, আঘাত পেয়েছে, কিন্তু সাথে সেখানে নীল হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই একবার এই আর্নিকার কথা কিন্তু চিন্তা করব। তাহলে জয়েন্টে ব্যথা এবং বিশেষ করে আপার মানে নিচের পাটটাতে, হ্যাঁ জয়েন্টের ব্যথা এবং গাউটের পেন, প্যারালাইসিসের পেন, এবং স্ট্রোক হওয়ার পরে যদি কারো প্যারালাইসিসও হয়ে যায়, এবং এটা কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। আমি আমার জানার মতে আমি একজন রোগীকে, যিনি সিআরপি থেকে ঘুরে এসেছিলেন, স্ট্রোক করার পরে তার পুরো প্যারালাইসিস হয়ে গিয়েছিল, ভদ্র মহিলা এত পরিমাণে ওয়েট ছিলেন, 85 কেজির মতো তার ওয়েট ছিলেন, এবং তার এত কষ্ট ছিল যে সে যখন ওয়াশরুমে যেত তাকে কেউ ধুয়ে নিয়ে যেতে পারতো না, এবং পটি করানোর জন্য যে তাকে তুলতে হতো সেটাও সে তুলতে পারতো না, এত মানে ফ্যামিলিরা তাকে নিয়ে সাফার করেছেন। তখন আমি এই রুগীকে কিন্তু আমি তাকে সিমটম সিমিলার অনুযায়ী মেডিসিন দিয়ে আমি কিন্তু তাকে মাঝে মধ্যে আর্নিকা দিতাম। এবং এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে আর্নিকা দেওয়ার পরে, এবং তার সাথে তাকে সিমটম সিমিলার মেডিসিনও দেওয়া হয়েছে, দেওয়ার পরে সে মহিলা কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু সে উঠে দাঁড়াইছে, এবং সে টয়লেট করছে একা একা, একা একা মানে হেঁটে যায়নি, স্ক্রেচ নিয়ে গিয়েছিল। তার মেয়ে এবং তার ছেলে আমাকে বলছে যে ম্যাডাম এটুকুই আমাদের কাছে যথেষ্ট, কারণ এই মহিলাকে আমাদের তোলা অনেক কষ্ট, আর তার ওয়েট তো ছিল 85 কেজি। 85 কেজি একটা মহিলাকে তুলে নিয়ে টয়লেটে বসানোটা সো টাফ। উনি যে একা একা ওয়াশরুমে যেতে পারছে, একা একা যে উনি স্ক্র্যাচ করে যেতে পারছে, আলহামদুলিল্লাহ আমরা এটাই খুশি। তাহলে অনেক কিছু জানতে হবে এই যে প্যারালাইসিসের পরে এই আর্নিকা রেমেডিটা কিন্তু খুবই ভালো একটা চমৎকার একটা রেমেডি। স্কিন একটু খেয়াল করি আমরা, স্কিনের ক্ষেত্রে আর্নিকা আমরা কোথায় ব্যবহার করব? সারা জীবন শুধু শুনছি যে ব্যথায় আর্নিকা ব্যথায় আর্নিকা, স্কিনে আবার কোথায় কাজ করে একটু দেখেন। সিমেট্রিয়াল ইরেপশন। হোয়াট ইজ সিমেট্রিয়াল? অনেক সময় খেয়াল করবেন একই ধরনের উদ্ভিদ বা একই ধরনের চর্মরোগ আপনার 2 পাশে দেখা দিচ্ছে। যেমন কারো বাম হাতের তালুতেও যে চর্মটা, ডান হাতের তালুতেও ঠিক একই চর্ম। কারো দেখা যাচ্ছে যে আপনার 2 জয়েন্টের মধ্যে বাম হাতের যে জায়গায় ডান হাতে ওই জায়গায়, বাম পায়ে যে জায়গায় ডান পায়ে একই জায়গায়, একই জায়গায় অর্থাৎ সেম জায়গায় যদি একই ধরনের উদ্ভিদ থাকে তাহলে কিন্তু এটাকে সিমেট্রিয়াল ইরেকশন বলা হয়। এবং এটার ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। আপনি সিমেট্রিয়াল ইরেকশন দিয়ে আপনি ফেসবুক ইয়াতে সার্চ দেন, রেপার্টরিতে আপনি লেখেন সিমেট্রিয়াল ইরেকশন,
এবং আর্নিকা ওখানে ফার্স্ট গ্রেড হিসেবে বসে আছে। আমি এজন্যই ইংলিশ বইগুলা আপনাদেরকে পড়ার জন্য প্রিফার করি, কারণ দেখেন এখানে যদি আমি সিমেট্রিয়াল ইরেকশন আপনাকে না বলি, আপনি কিন্তু এই যে একটা রুব্রিক্স আপনি খুঁজেই পাবেন না। এর জন্য ইংলিশ বই পড়াটা অনেক বেশি ভালো, উপকারী, এবং এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। ইরেকশন হুইচ অকার আফটার ট্রমা, যে কোনো ট্রমা থেকে যদি কারো ইরেকশন হয়, যদি সে বলে যে আজ থেকে 10 বছর আগে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পর থেকে আমি দেখি যে আমার শরীরে এরকম আর্টিকেরিয়া হয়েছে বা চুলকানি হয়েছে, যেটাই হোক, আমবাত হয়েছে, যে কমপ্লেনই করুক না কেন, আপনি তাকে অবশ্যই এক ডোজ আর্নিকা দিবেন। সরি, একজিমা, সোরিয়াসিস এবং বয়েলস পারপুরা, হ্যাঁ, মানে ওই যে ছোট ছোট ইগুলি যেগুলি বাইর হয়, ওই যে ব্রণ, এবং ব্রণের মধ্যে যদি এই যে একটু করে পাস ফরমেশন করে, এটা বিশেষ করে টিনেজ বয়সে আমরা দেখি, এই ধরনের ব্রণের ক্ষেত্রেও কিন্তু এই আর্নিকা কিন্তু খুব ভালো একটা রেমেডি। এবং আরেকটি মেসেজ আমি এখানে দিয়ে রাখি, যেহেতু আজকে আমার সাবজেক্ট হচ্ছে আর্নিকা, তাই আর্নিক নিয়ে কিন্তু আমি একটু কম বলছি, আর্নিকাটা নিয়ে বেশি বলছি। সেটা হচ্ছে যে অনেক বাচ্চারা, হ্যাঁ, দেখা যাবে যে 8-9 বছরের বাচ্চারা, শিশুরা এসে আপনাকে বলবে যে ও এখানে ব্যথা পায়, ওখানে ব্যথা পায়, বা ওর হাত পায়ে ব্যথা, যে কোনো কারণ। তখন দেখা যায় কি এই বাচ্চারা কিন্তু সঠিক মতো বলতে চায় না যে তারা কোনো কারণে খেলতে গিয়ে ব্যথা পাইছে, মায়ের ভয়ে যে আমি খেলতে গিয়ে ব্যথা পাইছি, এটা যদি এখন মাকে বলি তো মা আমাকে বকা দিবে। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যারা, আপনি যদি বুঝতে পারেন যে বাচ্চাটা আসলে কোনো কিছু হাইড করছে, তার সমস্যাটা সে বলতে চাচ্ছে না, তাহলে কিন্তু আপনি তাকে এক ডোজ আর্নিকা দিয়ে দিবেন। এটা, এবং এটা আমার বাস্তব প্রমাণ। আমি অনেক বাচ্চাদের, 8-9 বছরের শিশুরা আমার কাছে এসে তাদের দেখুন, সেদিনও আমার কাছে একটা শিশু বাচ্চা আসছে, 9 বছরের একটা বেবি, সে এসে বারবার বলতেছে যে আন্টি আমার বুকে খুব ব্যথা। তা আমি বুঝতে পারছি না যে এতটুকু একটা ছোট বাচ্চা, সে বুকে কেন ব্যথা পাবে, তার তো বুকে ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি তোমার ভাইয়ের সাথে খেলতে গিয়ে বা স্কুলে কোনো প্রকার খেলতে গিয়ে কি তুমি ব্যথা পেয়েছো? তখন মেয়েটা তার মায়ের দিকে তাকালো। তা আমার বোঝার আর অবকাশ রইলো না যে এখন যদি ও হ্যাঁ বলে তাহলে মা ওকে বকা দিবে। এর জন্য ও বললো কি না আন্টি আমি ব্যথা পাইনি, মানে সে আমাকে হাইট করলো। বাট আমি ধরেই ফেললাম যে সে ব্যথা পেয়েছে, এবং আমি কি করলাম, আর্নিকা 200 একটা ডোজ তাকে দিলাম। এবং আলহামদুলিল্লাহ পরের মাসে যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, বললো যে না আন্টি ওই ব্যথা তো আর নাই, ওই ব্যথা তো চলে গেছে। এখন দেখেন, আমি এখানে আর্নিকা না দিয়ে আমি যদি ব্যথার জন্য এনজাইনা পেক্টোরিস ভেবে আমি যদি তাকে ব্যথার বুকের হাড়ের একটা ওষুধ দিয়ে দিতাম, তাহলে কি এটা আমার অজ্ঞতার কারণে হতো না? কারণ এখানে আমি আমার ভুলের কারণে কিন্তু আমি সাফার করলাম বাচ্চাটাকে। তো এই জন্য কিন্তু যখন একটা কেস টেকিং নেওয়া লাগে, তখন কিন্তু অনেক কিছু চিন্তা করতে নিতে হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কারণ বাচ্চারা আপনাকে হাইড করবে, ওরা সঠিক সময় বলতে পারবে না ওদের লক্ষণগুলি, ওরা জানবে না, ওরা কি দিয়ে ব্যথা পাচ্ছে সেটা বুঝবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে তার বাবা মাকে জিজ্ঞাসা করে এবং বাচ্চার কাছ থেকে অনেক একটু ফ্রি হয়ে, আপনি যদি একটা বাচ্চাকে যদি একটু আদর করেন, আপনার চেম্বারে কিছু চকলেট রাখলেন, একটা বাচ্চা আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনি একটা চকলেট দেন তাকে। একটা চকলেটের দাম বেশি না, 5 টাকা দামের চকলেট রাখলে কিন্তু বাচ্চারা খুশি হয়ে যায়। একটা চকলেট দিয়ে তাকে বলেন যে বাবা একটু কাছে আসো, আপনি তাকে রেখে দিলেন, তার লিফ নোট গুলি বড় হচ্ছে কিনা, সে সব ঠিক মতো হাইটটা তার হচ্ছে কিনা, তার স্কিনে কোনো প্রবলেম আছে কিনা, সে কিন্তু আপনার কাছে আগায় আসবে। কিছু কলম রাখেন, রঙিন কলম রাখেন, কিছু পেপার রাখেন, বাচ্চা ডিস্টার্ব করছে তাকে দিয়ে দেন। যদিও আমি আমার চেম্বারে আমি একটা শিশু কর্নার রেখেছি মানে অলরেডি একটু আছে, কিন্তু সেটাকে আমি আরো একটু বড় করতে চাচ্ছি। কারণ আমি যেহেতু একজন মহিলা ডাক্তার, সো আমার কাছে বেশিরভাগই মহিলা পেশেন্ট আসে, এবং তারা কি করে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে। এটা স্বাভাবিক, কারণ একজন মা সে তো তার বাচ্চাকে নিয়ে রেখে আসতে পারবে না। এখন দেখা যায় এই যে আসার পরে মা কিন্তু খুব মানে বাচ্চার দিকেই কিন্তু তার টেনশনটা বেশি থাকে, যে আমি ম্যাডামের সাথে কথা বলবো, না জানি আমার বাচ্চাটা ব্যথা পাচ্ছে, না জানি আমার বাচ্চাটা কে দেখবে তাকে। শুধুমাত্র এই কারণে আমি যেন একটা রুগীর সাথে একদম ফ্লুয়েন্টলি সুন্দরভাবে যেন আমি কথা বলতে পারি, এবং রুগীও যেন মন ভরে টেনশন বিহীন হয়ে সে যেন আমার সাথে কথা বলতে পারে, এই কারণে কিন্তু আমি বাচ্চাদের জন্য একটা ছোট প্লে গ্রাউন্ড রেখেছি। দেখা যায় আমি বাচ্চাদেরকে ওখানে দিয়ে দেই, সাথে চকলেট দিয়ে দেই যে বাবা তোমরা খেলো, কারণ আমার লোক আছে নিচে দেখার মতো, সে দেখছে। মা স্বাধীন যে হ্যাঁ আমার বাচ্চা আর যাই হোক ব্যথা পাবে না, কারণ তার সুন্দর একটা টাইম পাস কিন্তু সে করছে। দেখেন খুব কিন্তু বেশি কিছু লাগে না আপনাকে। এই রুগী কিন্তু আপনার যখন চেম্বারে ঢুকে, যখন আপনি এরকম একটা পরিবেশ চেম্বার দেখবে, আপনাকে অনায়াসে সে টাকা আপনাকে বেশি দিবে, কারণ আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। কেন সে আপনাকে টাকা দিবে না? সে আপনাকে টাকা দিতে বাধ্য।
আপনাকে চাইতেও হবে না। আর আপনি যদি এই অবস্থাটা না রাখেন, তাহলে রোগী মেয়েকে বাচ্চাকে সামলাবে নাকি আপনার কথা সে উত্তর দিবে? কারণ আমাদের হোমিওপ্যাথিতে সব থেকে বড় একটা পার্ট হচ্ছে মাইন্ড জানা। আমি যদি একটা রোগী সে তার কান্না ভরা কণ্ঠে আপনাকে তার রোগের কথা জানাতে চাচ্ছে, এ সময়ে বাচ্চাটা চিৎকার দিয়ে উঠলো, আপনি কি পারবেন তার কাছ থেকে সঠিক মাইন্ডের একটা তথ্য নিতে? সে কেন কাঁদছে, তার কান্নাটাকে সিপিআর না পালসিটিলা না ইগনেশিয়া নাকি রাইকোপোডিয়াম, কিভাবে জানবেন আপনি? কারণ তার তো মোডই ঘুরে গেছে, সে তো বাচ্চার টেনশনে মুড ঘুরাই ফেলছে। এখানে তো আপনি তার মাইন্ডে জানতে পারলেন না, অথচ একটা পরিবেশ যদি আপনি তাকে দিয়ে দেন সেগুলো ঠিকই জানতে পারবে। তো এর জন্যই হচ্ছে যে আসলে আমাদের চেম্বার গুলাকেও আধুনিকায়ন করা দরকার। একটা চেম্বারের শব্দ না আধুনিকায়নে থাকলে অবশ্যই রোগীরা আপনাকে পেমেন্ট করবে, না করার এখানে কোনোই কারণ নাই। তো যাই হোক, আমি আরেকটু গুরুত্বপূর্ণ ইয়েতে যাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু আমি মহিলা ডাক্তার, আমি আবারও বললাম, সো আমার মহিলাদের প্রতি আমার টার্গেটটা বেশি। এখন দেখেন এই মিনিস্ট্রেশনের ক্ষেত্রে আর্নিকা কেমন কাজ করে। হ্যাঁ, মিনিস্ট্রেশনের ক্ষেত্রে এটা ভাবা যায় যে আর্নিকা আবার মিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি কাজ করবে? সারা জীবন দেখলাম আর্নিকা ব্যথার কাজ করে, এখন আবার মিনিস্ট্রেশন নিয়ে পড়াচ্ছে। এটা কিন্তু আমার কথা না, হেনরি মিল্টনের কথা দেখেন। আর হেনরি মিল্টন কিন্তু খুব ভালো এবং নামকরা একজন কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার। ওনার আপনার সার্চ দিয়ে দেখে নিবেন, হেনরি মিল্টনের একটা বই আমার কাছে আছে, ইউটেরাইন থেরাপিউটিক্স বই, আপনারা ইচ্ছা করে সেটা কিনে নিতে পারেন। দেখেন এখানে কি বলছে, প্রফিউজ স্পেশালি আফটার এ কাজেশন as from a blow, as a fail or a shock of the system। অর্থাৎ যদি কোনো মানসিক শক থেকে, হ্যাঁ, আর্নিকা শুধুমাত্র কিন্তু শারীরিক আঘাতে না, মানসিক আঘাতের জন্য কিন্তু চমৎকার একটা রেমেডি। শারীরিক আঘাতটা দেখা যায় কিন্তু মানসিক আঘাতটা দেখা যায় না। যদি কোনো মহিলা আপনাকে এসে বলে যে আমি মেন্টালি একটা আঘাত পেয়েছিলাম, মানসিক একটা আঘাত পেয়েছিলাম, সে আঘাত পাওয়ার পর থেকে আমার প্রচুর পরিমাণে মেডিটেশন হচ্ছে এবং আমি শক হয়ে যাই এত পরিমাণ মেডিটেশন হচ্ছে, এবং তার কি ডিসচার্জটা হচ্ছে রেড কালার এবং সাথে ক্লোগেট, মানে কি, মানে ছোপ 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 ছোপ, রেগুলার ইরেগুলার মিনিস্ট্রেশন, রাত লাল কালারের এবং ছোপ ছোপ এবং প্রচুর পরিমাণের হচ্ছে, এবং সেটা কি মানসিক একটা আঘাত পাওয়ার পর। তাহলে কিন্তু আমরা একবার অবশ্যই আর্নিকাকে ভাববো। তারপরে আবার এটা ভাইবেন না যে আর্নিকা এক ডোজ দিয়ে রাখলে বোধহয় মহিলা শক্ত শেষ হবে। নো, এটা আপনি কজেশন দূর করলেন, জাস্ট তার কজেশনটা দূর করলেন, কিন্তু তাকে তার সিমটম অনুযায়ী কিন্তু রেমেডি তাকে দিতে হবে। তার ওভারঅল নিয়ে আপনি যেটা পাবেন সেটা কিন্তু আপনি তাকে সিমটম অনুযায়ী দিবেন। এইবার আসেন লেবার পেইন, অর্থাৎ বাচ্চা পেটে হওয়ার সময় যে লেবার পেইনটা হয়, লেবার পেইনের ক্ষেত্রে আর্নিকা কত কত চমৎকার একটা রেমেডি। কি রেমেডি? excellent remedy in labor pain, often help sure bruised sensation of the uterus and spread dilation of the cervix। দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট যারা এসে আপনাকে বলবে, হ্যাঁ, বা যারা মহিলা ডাক্তার আছেন এখানে, তাদেরকে বলবে যে ম্যাডাম আমার তো সার্ভিসটা খুলে নাই। সার্ভিস তো বুঝি আমরা, জরায়ুর মুখ সাধারণত সার্ভিস বলা হয়। এটা যদি আপনার 3 ফিঙ্গার না খোলা হয় তাহলে কিন্তু কখনো বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করা যায় না। তখন যদি সে আপনাকে এই কমপ্লেনটা করে যে আমি ঠিক ইউটেরাসে এক প্রকার মানে ব্যথা অনুভব করছি, ব্লুইস্ট থেতলানো ব্যথা, সে বলবে যে একটু থেতলানো ব্যথা অনুভব করছি এবং এটা আমার সার্ভিসের মানে মুখটা খুলছে না, জরার মুখটা খুলছে না। এবং মানে দেখা যাচ্ছে যে ডেলিভারি সময় চলে আসছে কিন্তু তার মুখটা খুলছে না, তখন কিন্তু আপনি তাকে এই লেবার পেইনটা থেকে বাঁচানোর জন্য এক ডোজ আর্নিকা কিন্তু তাকে দিতে পারেন। এবং শুধু তাই না, হওয়ার পরে বাচ্চা হয়ে গেল কিন্তু দেখা গেছে যে তার প্লাসেন্টাটা পড়ে নাই, যেটাকে ফুল বলে, হ্যাঁ, ফুল, দেখা গেছে যে বাচ্চা হয়ে গেছে ডেলিভারি কিন্তু প্লাসেন্টা পড়ে নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু এই আর্নিকা কিন্তু চমৎকার একটা রেমেডি। তাহলে দেখেন আমরা ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু আর্নিকা রেমেডিটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি। মাইন্ড তো আসলে বলার কিছু নাই, কারণ মাইন্ড আমরা সবসময় যে হেরিংগাইটিং সিমটম এবং অমিত বিদ্যুতের একটা বই আছে মাইন্ডের, আমি এই জন্য এখানে আসলে খুব অল্প সময় লেকচার, তো এখানে মাইন্ড বিশাল ব্যাপার, তাই আমি অনুরোধ করছি আপনারা যারা আছেন তারা অবশ্যই যে হেরিং গাইডিং সিমটম এবং অমিত এবং বিদ্যুতের একটা বই আছে,
সরি এমএলই, অমিত না, সরি আমি ভুল বলেছিলাম। এমএলই এবং বিদ্যুতের একটা বই আছে মাইন্ডের উপর, এই বইটা আপনারা ফলো করবেন, তাহলে আপনারা মাইন্ডের অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, আর্সেনিকাম অ্যালবাম, এটা যদি আমার পড়ার না, তারপর আমি খুব হালকা করে একটু টাচ করে নিলাম আর্সেনিকাম অ্যালবামের। হ্যাঁ, আর্সেনিকাম অ্যালবামের পায়োনিয়ার মানে কোটেশন, যেটা খুব মানে ভালো ভালো লেখকরা, যেমন হেনিম্যান, তারপর গ্র্যানিস, ক্যান্ট, বার্নেট, ন্যাশ, এরা কিন্তু আর্সেনিকাম অ্যালবামকে খুব চমৎকার ভাবে কিন্তু আর্সেনিকাম অ্যালবামের অনেক তথ্য তুলে ধরেছেন। যদিও সময় সংকীর্ণ আর আর্সেনিকাম অ্যালবাম আমি বলে ফেলেছি, তাই আমি কোটেশন গুলোতে গেলাম না। এখন দেখেন, আমি মূল থিমটা আলোচনা করছি। আর্সেনিকাম অ্যালবামের প্রধান অ্যাসিডটা কি? মেন্টাল রেস্টলেস অথবা অ্যাংজাইটি প্লাস চিলি প্লাস থার্স্টলেস অথবা থার্স্টি। অ্যাসেস মানে হইতাছে আপনার ওই যে টিপ অফ দ্য সিমটম, বা আমরা রেড লাইন সিমটম যেটা করি, তিনটা কি কি? রেস্টলেসনেস মানে কি? অস্থিরতা। অ্যাংজাইটি, অস্থিরতা কি? অ্যাংজাইটি সাথে সাথে কি থাকবে? শীতকাতর থাকবে, পানি পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং এটা বিশেষ করে কিন্তু অ্যাকুইট রোগীদের ক্ষেত্রে, কারণ আমরা জানি আর্সেনিকাম অ্যালবাম রেমেডিটা বিশেষ করে অ্যাকুইট রোগীর ক্ষেত্রে কিন্তু খুব চমৎকার কাজ করে। যেমন কারো পেটের সমস্যা, বা কারো জ্বর, বা কারো হাঁপানি, বা কোনো কারণে সে ব্যথা পাচ্ছে, অ্যাকুইট কোনো রোগের ক্ষেত্রে আর্সেনিকটা খুব চমৎকার কাজ করে। এখন যদি আপনি তাকে এই তিনটা কোশ্চেন করেন যে পেশেন্টের মধ্যে অস্থিরতা কেমন, সে যদি বলে যে হ্যাঁ ওর মধ্যে অস্থিরতা আছে, ওই যে অস্থিরতা কেমন, এটা তো আপনি জিজ্ঞাসা করবেন যে উনি অস্থিরতা হলে কি করে, তখন বলবে যে একবার সোফায় বসে, সোফা থেকে খাটে বসে এই রুম থেকে ওই রুমে যায়। তাহলে ধরারই আমার বাকি নাই যে সে আর্সেনিক এবং রোগী। এবং সাথে কি? শীতকাতর প্লাস চিলি, মানে তার শীত, বিশেষ করে জ্বরের ক্ষেত্রে আপনারা ইন্টিগ্রেশন করতে চিলি, এবং তার মানে পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হইতেছে তার মানে টাইমিং এর উপরে। এই তিনটা লক্ষণ যদি আপনি পান, তাহলে কিন্তু অ্যাকুইট রোগের ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম কিন্তু আপনি দিতেই পারবেন। এই দেখেন, স্পাইস অফ ওয়াটার, মানে সে পানি খাচ্ছে, তিনটা কানি। হ্যাঁ, আর্সেনিকের আমি এখানে তিনটা কোনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। একটা হচ্ছে সে ডিজায়ার ওয়ান ফুড, সে মানে একটু ওয়ান ফুড খেতে চাবে, এবং ড্রিঙ্ক। অ্যাকুইট রোগের ক্ষেত্রে, আমি তো ক্রনিক বলছি না, অ্যাকুইট রোগের ক্ষেত্রে বলছি আমি। অ্যাকুইট রোগের ক্ষেত্রে সে কি করবে? একটু করে পানি খাবে, আর কি চাবে? সে একটু ওয়ান ফুড, মানে একটু খাবারটা সে গরম চাবে, ঠান্ডা পানি না। সে বলবে যে আমাকে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে এক কাপ চা, বা একটু কুসুম গরম পানি, একটা স্যুপ, এরকম জাতীয় খাবার সে পছন্দ করে। এবং সাথে কি থাকবে? তার খুঁতখুঁতে স্বভাব, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমরা ফাস্টিটিউয়াস বলি। হ্যাঁ, এই খুঁতখুঁতে স্বভাব তার মধ্যে থাকবে। এটা হচ্ছে আর্সেনিকের তিনটা লক্ষণ। প্রত্যেকে অস্থিরতা বা দুর্বলতায় আর্সেনিক, যেমনটা আমি বলেছিলাম যে শুধুমাত্র কি ব্যথায় আর্নিকা অ্যালবাম, এখানে একই বলতেছে, শুধুমাত্র কি অস্থিরতা দুর্বলতা আর্সেনিক না, এছাড়াও কিন্তু আর্সেনিকের আরো বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন সুইসাইডাল, যে কোনো একটা সুইসাইডাল পজিশনে দেখা গেল যে কেউ হয়তো বা কোনো পেশেন্ট হয়তো আপনাকে বা এসে বলবে যে, পেশেন্ট না বললেও তার সাথে লোকজন এসে বলবে যে উনি তো আসলে অনেক বেশি অস্থিরতা, এবং অস্থিরতার সময় কিন্তু সে নিজেই সুইসাইড করতে যায়। এবং কি করে সেটা? নাইফ দিয়ে, হ্যাঁ, ছুরি দিয়ে নিজেকে নিজে সুইসাইড করতে যায়, কিন্তু বাট সে পারে না, কারণ সে ভীতু স্বভাবের। সুইসাইড করতে যায়, চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। এই জন্য ক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো একটা কাজ করে। সেলফিশনেস, খুব স্বার্থপর আর্সেনিকাম রোগীরা, ওরা নিজেদের স্বার্থ ছাড়া কিন্তু অন্যের স্বার্থটা খুব কম বোঝে। এবং ওরা কি করে? যেমন একজন পুত্রবধূ, হ্যাঁ, শাশুড়ি চিন্তা করে যে আমি আমি পুত্রবধূকে একটু আদর যত্ন করবে, এই কারণে যে শেষ বয়সে সে আমাকে দেখবে। আবার পুত্রবধূ এটা চিন্তা করবে যে আমি শাশুড়িকে এখন করছি যেন আমাকে সে তার মানে ধন সম্পত্তির কিছু অংশ আমাকে দেয়। এই যে একটা সেলফিশ, মানে ওরা কখনো স্বার্থ ছাড়া কোনো কিছু করে না আর্সেনিকাম অ্যালবামের রোগীরা। ইম্পালস টু কিল, ফিয়ার অফ কিলিং সামওয়ান, মানে সে আসলে নিজেকে হত্যা করতে চায়, বাট সে ভয় পায়, যেটা সে করতে চায় না বা করতে পারে না। তার স্টমাকে হচ্ছে তার গ্যাস্ট্রাইটিস, পেপসিক আলসার, গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি, এটা আর্সেনিক রোগীদের মধ্যে বেশি বেশি দেখা যায়। পেপটিক আলসার এবং গ্যাস্ট্রাইটিক উইথ এক্সট্রিম বার্নিং, মানে পেপটিক আলসারে কোনো রোগী বা গ্যাস্ট্রিক আলসারে কোনো রোগী যদি থাকে, এবং সে যদি বলে যে আমার প্রচুর পরিমাণে জ্বালা পোড়া হয়, মানে বার্নিং হয়, তাহলে কিন্তু আমরা একবার আর্সেনিকের কথা চিন্তা করতে পারি। বার্নিং ইন দা এসোফেগাস অর স্টমাক উইথ ডিজায়ার টু সিপ অন ওয়াটার, মানে এসোফেগাস স্টমাকে তার বার্নিং হবে, এবং সে কি অল্প অল্প করে পানি পান করবে আর্সেনিকাম অ্যালবামের রোগীরা। এবং স্টমাক পেইন, এমারেশন বাই ড্রিঙ্কিং মিল্ক,
মানে দুধ খেলে তার এই মানে ইয়াটা কমবে, এই যে স্টমাকে যে একটা বার্নিং পেইন হচ্ছে, এটা সে দুধ খেলে তার কমবে। এবং দুধটা কি হালকা একটু গরম দুধ। থার্স্টি আর স্মল স্পাইস কোয়ান্টিটি, মানে একটু পরপর ফ্রিকুয়েন্টলি পানি খাবে। এবং অ্যানোরেক্সিয়া হইতেছে খুব খাদ্যভীতি, ক্ষুধাভীতি। হ্যাঁ, তার ভিতরে একটা ক্ষুধাভীতি ভাব থাকবে। এবং যে কোনো রোগ তার 12টা থেকে 2টার মধ্যে প্রকাশ পাবে। এবং এই সময়টাতে সে খুব খারাপ ফিল করবে, যেটা লিখে দিয়েছে অ্যাজমা হোক বা যে কোনো ধরনের রোগ হোক, সে কমপ্লেন করবে যে আমার সব ধরনের রোগ আমার সাধারণত রাত 2টা থেকে 12টা থেকে 2টার মধ্যে বাড়ে। আর স্কিনে কি কি? ইরেকশন, সোরিয়াসিস, আলসারেশন, ইচিং এবং স্ক্র্যাচিং করবে, জ্বলবে এবং সেখানে সে গরম পানি দিবে। এই ধরনের ক্ষেত্রে সাধারণত আর্সেনিকা মিলবাম খুব ভালো রেমেডি। স্লিপের কি? ইনসোমনিয়া, মানে তার ঘুম হবে না, স্পেশালি সে মিড নাইটে জেগে যাবে, মধ্যরাতে তার ঘুম ভেঙে যাবে। ওই যে অ্যাগ্রাভেশন তার 12টা থেকে 2টার মধ্যে, সো তার মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আমি খুব সংক্ষিপ্ত করে আসলে আর্সেনিক অ্যালবামটা পরে দিলাম, কারণ হচ্ছে এটার আগে তো আমি অলরেডি একদিন আর্সেনিক অ্যালবাম আলোচনা করেছি। তো যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আমাদের অন্য একটি ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ম্যাম রেকর্ডিং অফ করে দিব তাহলে? হ্যাঁ, রেকর্ডিং অফ করে দিন। জি বলেন, বুঝি নাই কথা। স্লাইড গুলো যদি